হচ্ছে এই দালান মানুষ এবং জিন তারা একসাথে তৈরি করেছে। এই সময় আমাদের কাছে সেই জিন সম্ভবত আছেন উনি এই ঘরে এই বাসায় আছেন এবং একাই থাকি। আমার প্রথমত একটু সমস্যা করছিল জেনে আমি বেডে শুয়েছিলাম, বেডের থেকে তুলে আবার আছাড় মার দিয়েছে বেডের পরে। মানে আনবিলিভেবল, এই জায়গাটাতে একা কিভাবে থাকা সম্ভব? হ্যাঁ, হন্টেড সিরিজের ওয়েলকাম, এবং আমরা চলে আসছি একটা হন্টেড হাউসের খোঁজে। সো এই হাউসটা নিয়ে একটু আদনান বলবে কাহিনী কি। তো এখন আমরা যে জায়গাটায় দাঁড়ায় আছি এটা অনেক বেশি রহস্যপূর্ণ একটা জায়গা, কারণ এই বিল্ডিংটা ধারণা করা হয় যে এই বিল্ডিংটা তৈরি করেছে জিন, এবং স্টিল নাও সেই জিন এখনও এখানে আছে এবং সেই এই জায়গাটা পুরোটা নিয়ন্ত্রণ করছে, এবং এটা নিয়ে অনেক গল্প অনেক লোককথা আছে। সো সেই সবগুলো শুনবো, হ্যাঁ সবগুলো ইনশাল্লাহ আমরা শুনবো। সো পুরোটা জানতে আমাদের সাথে থাকুন। এর আগের ভিডিওতে আমরা বলছিলাম যে আসলে কোথায় কোথায় হন্টেড হাউস আছে, এরকম যদি আশেপাশে আপনাদের খোঁজ থাকে তাহলে আপনারা জানাবেন। তো এই জন্য আমাদেরকে এই ভাইয়া রিজভি ভাই আমাদেরকে রিচ আউট করছিল। সো উনি হচ্ছে লিখছিল যে ভাই আপনি যদি ভিডিও পাঠাইছিল আমাকে, একটা ভিডিও পাঠায় বলছিল যে ভাইয়া এখানে এরকম এরকম কাহিনী হয়, সো আপনি যদি এখানে আসতে চান তাহলে আমাকে নক দিন। তো আমরা যেহেতু হচ্ছে ঈদ করতে কুষ্টিয়াতে আসছি, সো কুষ্টিয়ার পাশেই ঝিনাইদা, সো চিন্তা করলাম যে তাহলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এখানেই আমরা মানে আজকের এপিসোডটা এখানেই হয়ে যাক। আমি কখনো কল্পনাও করিনি যে রিচ করলে আপনাদের সাড়া পাবো এবং আপনারা সিরিয়াসলি আসবেন। না না না, তার মানে হচ্ছে আপনারা যদি মনে করে থাকেন যে আমি সাড়া দিব না, তাহলে এটা আপনাদের ভুল ধারণা। অবশ্যই আপনারা ইমেল করেন যে আপনাদের আশেপাশে কিরকম কি কি আছে, এবং সবচেয়ে বেটার হয় যদি ছবি তুলে আমাদেরকে পাঠান, তাহলে হচ্ছে আমরা সেখানে যাবো ইনশাল্লাহ। এটা কিন্তু হচ্ছে ব্যক্তি মালিকানাধীন একটা বাড়ি, হ্যাঁ, এবং তাদের যে বংশধরের শরিক ছিল 4-5 জন, তার মধ্যে একজন শরিকের ছেলে এখন এই বাড়িটাতে থাকে দোতলায় সম্ভবত। ওয়াও, ওই যে দরজা দেখছিস না আসো, হ্যাঁ ওইটা কি কাঠের মনে হচ্ছে না? ওটা কিন্তু কাঠের না, তো কিসের? ওটা পুরোটা চুন সুরকি দিয়ে করা ওই দরজাটা। আচ্ছা, এইখানে যে কারুকাজ আছে না ভাই, হ্যাঁ, এইটা যদি পেইন্ট মনে হয় তাহলে আমাদের ভুল হবে। এটা আসলে যে চোখের যে সুরমা দেয়, আচ্ছা, ওইটা দিয়ে কালো করা। একটু বলে রাখি, এখন যেখানে ধান আছে এটাই ধারণা করা হয় নবগঙ্গা সেই নদীটা ছিল, এবং এই নদী দিয়েই কিন্তু মানে এই বাড়ি যিনি প্রথম নির্মাণ করেন তিনি আসেন। এবং একটা মজার ঘটনা বলে রাখি, সেটা হচ্ছে যে উনি খুঁজতে থাকেন, এখানে এসে দেখেন একটা অদ্ভুত দৃশ্য, সেটা হচ্ছে একটা ব্যাঙ সাপ খাচ্ছে এই জায়গাটাতে, একটা ব্যাঙ সাপ গিলে ফিরিয়েছে। সেই অদ্ভুত ঘটনাটা তিনি যখন দেখেন তখন তার কাছে মনে হয় যে এই জায়গাটাতেই আমি আমার বাসাটা বানাতে পারি। অদ্ভুত সবই এগুলো সত্য। So, আমি জাস্ট টুইস্টগুলো বলতেছি, দেখভাল করছেন এখন, ওনার মুখ থেকে আপনারা শুনতে পারবেন। আমি টুইস্টগুলো বলে দিলাম রাসু, মানে ডিটেইলটা রাতে আমরা রাতে শুনবা। হ্যাঁ, থ্যাংক ইউ। সো আমরা এখন বাসার ভিতরে ঢুকতেছি, লেটস সি। আচ্ছা, এটা পর্দা বলে ওনারা, অন্দরমহলের কাউকে যেন না দেখা যায় বাইরে থেকে এসে। আচ্ছা আচ্ছা, যার কারণে এটা দেওয়া। ওকে, রাউন্ডটা দিলে আপনি বাসার উঠান দেখতে পাবেন। আরে জোস্ত, দেয়াল দিয়ে পর্দা। এটা কি কাজের লোকের রান্নাঘর? আরে কাজের পুরুষদের সিঁড়ি ঘর। এই যে এই দিকটাতে ধরেন গোসলখানা ছিল, আর এই দিকটাতে টয়লেট। ভিতরে যাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই। এটা কি ছাদ ছিল? আমার মনে হয় ছিল, এই যে ভেঙে গেছে, কাইন্ড অফ ভেঙে গেছে এখান থেকে। আদান ভাই, এখানে তো থিংকিং এ সুবিধা হবে না, এখানে বসলে খুব ভালো থিংকিং আসে। এটা কি? এটা সুড়ঙ্গ বলে রিউমার ছিল একটা সময়, বাট এটা আন্ধার কোঠা। এইখানে আর কি কয়েদি, ছোট্ট জমিদার হলো, কয়েদিদের আটক করা হইতো। ও, আন্ধার মাটি কোঠার মতো। আদনান, এখানেও কি আন্ধার মাটি কোঠা আছে? না, এটা হচ্ছে এটা টেম্পারেচার অনেক কম এখানে। আরে অন্ধকার, একটু দেখেন, এখানে দেখানো যায় কিছুই দেখা যাচ্ছে না। লাইট দে, লাইট দে, লাইট দে। ও, এই যে খাবার রাখতো ধারণা করা হয়, বুঝতে পারলি? ও, এই জায়গাটাতে এবং খাবারটা অনেকটা, এই জায়গাটা অনেক ঠান্ডা কিন্তু টেম্পারেচার কম এবং অনেকক্ষণ ভালো থাকতো। আরো একটা গুজব আছে যে এইটা মাটির নিচে এরকম 4-5 তলা আছে, তলা আছে, এবং এটা আর কি 2 তলা থেকে আমরা দেখতে পাই। ধারণা করছে এগুলো কিন্তু খাবার রাখার জায়গা এগুলো। হ্যাঁ, এটা ছিল মেইনলি এরকমটা। এটা কত বছর পুরাতন? এটা স্থাপনা 200 বছর। 200 বছর হবে। আচ্ছা আচ্ছা, মানে কাগজে কলমে 200। এটা এখানে ফিনিশ, এরপরে আর কোনো কিছু জায়গা নেই। এটা কিন্তু ভেন্টিলেটর। হ্যাঁ, তো ধারণা করা হচ্ছে যে এটা নিচে আরো রুম আছে, এর জন্য কিন্তু যাওয়ার কোনো আর রাস্তা নাই।
যার কোনো রাস্তা নাই। মাটির নিচের ভেন্টিলেটর। এবং আগেকার যুগে এরকম বাড়িতে নিচেও রুম থাকতো, নিচেও কিছু রুম থাকে। এবং এখানে আছে হচ্ছে সেই সুড়ঙ্গটা। হ্যাঁ, আর এইটা হচ্ছে ধারণা করা হয় যে এই যে জায়গাটা, এটা হচ্ছে সুড়ঙ্গ, এবং এই সুড়ঙ্গটা চলে গেছে নবগঙ্গা নদীর কাছে ধারণা করা হয়। এবং এই সুড়ঙ্গটাতে নিয়ে অনেক কিউরিওসিটি ছিল, এবং সেই সুড়ঙ্গটা অনেকে খোলার চেষ্টা করছে বা যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এই জায়গাটা যে আমরা যে কারণে আসছি, ধারণা করা হয় জিন এটাকে নিয়ন্ত্রণ করে। এবং এখানে যে একজন আসেন সে বলে যে এরপরে আমরা অনেক চেষ্টা করছি, বাট আমরা বেশি কিছু করি না। এদিক ঢুকে গেছে সুড়ঙ্গ। তুই ঢুকে যা আদনান। এই যে ভিতরে ওই সাইডে না, বাম সাইডের দিকে। এই বাড়িটা যে কারণে বেশি হানা বাড়ি বলা হয়, এর একটা বড় কারণ কিন্তু এই যে 12 মাথাওয়ালা একটা খেজুর গাছ আছে এই সামনেই। আচ্ছা, একটু বলি, 12টা হচ্ছে এর শাখা ছিল এবং প্রত্যেকটা থেকে রস পাওয়া যেত। মানে এই জায়গাটাকে একটু হন্টেড বা হানা বাড়ি ধারণা করার একটা বড় কারণ হচ্ছে এই গাছটা। জায়গা থেকে খসে খসে পড়ে যায়, তো পরে এনাদেরই একটা বংশধর এসে এটা মোটামুটি যাতে একটা তার লিভিং হয় এবং মোটামুটি টুরিস্টরা এসে একটু ঘুরতে পারে এরকম একটা এই পরিবেশ যে তৈরি করে। একটু কাইন্ড অফ টুরিস্টই বানাইছে যাতে একটু, এখানে একটু, এলাকার হ্যাঁ, লোকজন হ্যাঁ, আসে আর কি। ইভেন এইখানে যেই হন্টেড হওয়ার কারণে মানুষজন তো আসতোই না, আচ্ছা, তো একটু মানুষমুখীও করা। ও এটা ছিল না, এটা নতুন করা হয়েছে। এই আগে গেট ছিল খুবই সুন্দর, সবুজ রঙের রং করা গেট এটা ছিল, এবং জমিদার বাড়ির গেটটা যে এরকম হয় আর কি। আচ্ছা, আর এখন হচ্ছে এটা ভেঙে নতুন করে যাতে ইয়ে করছে, মানুষজন আসতে এগুলো পারে। মানুষ নিয়ে গেছে। ও আচ্ছা, যারা থাকে এখানে হ্যাঁ, চাচা একজনই থাকে, সে এখানে একজন এত রাতে থাকে। এত রাতে সারাদিন সে একাই থাকে, হোয়াট, এবং তার তার ভালো লাগে না? সাথেও নানা ঘটনা হয়। আজকে রাতে শুনবো এগুলো আমরা। এই ঘরটা কিন্তু ওই সময় আলাদা নামাজের জন্য বানানো হয়েছিল। নামাজের রুম আলাদা। হ্যাঁ, শুধুমাত্র ওই সময় নামাজের জন্য এই ঘরটা করা হয় স্পেশালি। ও এখানেও একটা টয়লেট আছে যদিও, মানে এটার অবস্থা, এটা কি এটার এক্সিস্টেন্স আগে থেকেই ছিল কি না ছিল আমি জানি না, তো এখানে আছে একটা টয়লেট। হ্যাঁ, চারিদিকে ওপেন, দেখছো? মানে এদিকে কিন্তু অনেক দূর জায়গা। তো এটা দেখ রাশো, এখানে কাছে কাছে এটা দেখ, দেখে মনে হচ্ছে না যে এটা কাঠের। হুম, আসলে কি দেখ, তোর হাত দিয়ে দেখ, সিমেন্টেড। তুই হাত দিয়ে দেখ, এটা হচ্ছে সিমেন্ট না তো পাগল। আচ্ছা, সুরকি। আরো একটা মজার ব্যাপার বলি, এই রুমটাতে সবচেয়ে বেশি দরজা খেয়াল করবেন আপনি, এখানে একটা দরজা, এইটা একটা দরজা। আমার মনে হয় এই রুমটাতে এমন একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এমন একটা গুরুত্বপূর্ণ কাজ হইতো, এই জায়গায় দরজা কিন্তু রেপ্লিকেট করা, ফেক করা। ও, তার মানে মেন right. দরজাটাও কিন্তু এরকমই ছিল, মানে দেখে আপনি বুঝতে পারবেন না যে কোনটা আসল দরজা এবং কোনটা নকল দরজা। রাইট রাইট, কারণ এই যে এখানে তো 1 2, এটাও ফেক, ওইটা অরিজিনাল, ওইটা ফেক ছিল। হ্যাঁ, আমরা যখন লাস্ট আসছি তখন ওইখানে যে দরজাটা না, ওইটা রিয়েল দরজা আমরা পাইছি, আচ্ছা, বাট এখন সেই রিয়েল দরজাগুলোর একটাও নাই। তো প্রত্যেকটা দরজা এরকম ছিল, Replicate আর ওই দিক করা। থেকে একটা কাঠি টান দিলে এটা ফাঁকা হয়ে যাবে। যাই হোক, স্বামী ভাইকে আপনারা ফোন দিতে পারেন। আচ্ছা, আমার মনে হয় যে স্বামী ভাইকে ফোন যদি দেন, তো দিয়ে একটু বকা দেওয়া উচিত। এইরকম এই জিনিসটা জায়গায় এসে কেন নাম্বার করছে, এইগুলো কেন করছে? স্বামী ভাই কিন্তু এখন ফটোগ্রাফার। তো স্বামী ভাই একজন ফটোগ্রাফার, কেন মানে একটা আমরা যেখানেই যাই না কেন, এই যে সুমন প্লাস কবিতা, এটা লেখার কোনো দরকার আছে? চলো, এই দেখো অন্তরা, এই দেখো অন্তরা। এখানে একটা ঝুলন্ত বারান্দা আছে রাশু, এই জায়গাটাতে এখন আছে ঝুলন্ত বারান্দাটা। কাজের মেয়েদের বেডরুম। রাশু এখানে এখানে এই চলে চলে এটা কাজের ছেলেদের বেডরুম। জাদনান এখানে ঘুমা, তোর জন্য বেডরুমটা করে রাখছে। এই যে প্রচুর কাজের ছেলে তুই একটা। এটা হচ্ছে কিন্তু এই যে খোলা বারান্দা, এটা বুঝতে পারলি, মানে এই জায়গাটা বেলকনি, একদম খোলা বেলকনি। না যায় বাবা। এটা না যায় ভাঙলে, ভেঙে পড়ে গেলে তুই আর আসলে আসতে পারবো না, হন্টেড সিরিজ এখানেই শেষ হয়ে যাবে। না, তুই এখানে তখন আসতে হবে, তোর সাথে মিট করতে হবে। এখন তো বাঁশ দিয়ে বাড়ি দিয়ে দিয়ে যেইগুলো আলগা ছিল প্লাস্টার, ওইগুলো খসিয়ে ফেলা হয়েছে মানুষের মাথার উপর। এবং ওই দেখ গাছের শিকড়গুলো দেখ রাশু কোথায় চলে আসছে, ও রাইট, টাইলগুলো দেখেন। আরেকটা সিঁড়ি ছিল, ভেঙে গেছে। ও এটা ভেঙে গেছে। ফ্যান্টাস্টিক, খাও। হ্যাঁ, নিমক হালাল। নিমক হালাল, হবি না? আচ্ছা, এটা তো আমাদের জন্য ভালো হয়েছে এখানের জন্য, কারণ এখানে যে আদনান ভাই বলছিল না যে জিনটা একটু ইসলামিক মাইন্ডেড, নিমক হালাল, এখানে তো হালাল জিনিস খুব ভালো যাবে। এই জায়গাটা ভেঙে যাচ্ছে মনে হচ্ছে। মানে বাসার যে ওনার, জি। উনি তো এখানে থাকেন। হ্যাঁ, উনি থাকে। এবং উনি বলছে যে উনি অনেক সময় এগুলো বুঝতে পায়, উনি ফিল করেন যে এখানে কেউ আছে। ওটা ওনার কাছ থেকে শুনবো না আমরা ওনার কাছ থেকে শুনবো। রাতের বেলা? এখানে ছাদই ছিল না এটুকু। এই জায়গাটা
ও পরে এটা আবার ঠিক করছো তুমি? শান্ত, স্নিগ্ধ, নিরিবিলি এবং খুব সবুজ, চারপাশটা সবুজ। চয়েস আছে, ওই মিয়া সাহেবের চয়েস আছে, চয়েস Right. ভালো। মানে এটা হন্টেড হোক আর না হোক, মানে জায়গাটা অস্থির, আসলে অনেক সুন্দর। জায়গাটা খুব স্থির, খুব শান্ত, খুব নিরিবিলি। অস্থির বলতে একজন উড়াঝুড়ে একটা ভাব চলে আসে, তো অতটা অস্থির না এটা। তেঁতুল গাছ, কিন্তু কিছু তেঁতুল গাছে তেনারা থাকেন এরকম শুনছি Right. আমি। একদম পাশেই তেঁতুল গাছ। আমরা এখানে বসে টসে থেকে অনেক ছবি টবি তুললাম, বিকজ জায়গাটা খুবই অ্যাস্থেটিক, এবং এই জায়গাটা অ্যাস্থেটিক হওয়ার কারণে মানে আশেপাশে এলাকার অনেকজন আসছে এখানে মানে ছবি টবি তুলতে, ইভেন ক্যামেরা নিয়েও এখানে আসে ছবি টবি তুলতে। তো আমরা হচ্ছে এইখানকার যে কাহিনীগুলো সেটা হচ্ছে রাতের বেলা শুনবো এখানে যিনি থাকে তার কাছ থেকে আর কি, তাহলে প্রপার একটা আইডিয়া পাওয়া যাবে আসলে এখানে কি কোনো হন্টেড কাহিনী হয় কি না, বা কি কি স্টোরি আছে সেগুলো সব কিছু শুনবো আমরা রাতের বেলা। টুরিস্ট আস্তে আস্তে চলে গেছে, এখন আমরা কয়েকজনই আছি যারা এখানে রাতের বেলা থাকবো আর কি। তো রাতের বেলা খাওয়া দাওয়ার কি আয়োজন আজকে? আদা নাই বল। রাতের বেলা খাওয়ার আয়োজন হচ্ছে, আমরা ঝিনাইদহ শহরেরই ভাড়া ঠিক করে দিচ্ছি, একটা ছোট্ট এতিমখানা আছে, তো সেই এতিমখানায় কয়েকজন ছেলেরা আছে, তাদের সাথে আমরা একটু খাওয়া দাওয়া করবো এবং একটু ঈদটাকে আসলে একটু শেয়ার করি, ঈদের এই আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়া, এবং তারপরে আবার এখানে ব্যাক করবো। কেমন আছেন আপনি? আপনার মালিক এখানকার? ও শরীক এবং দেখাশোনার দায়িত্ব আমার। ওয়াও, তাই? তাহলে এবারের কাহিনী আপনার কাছ থেকে রাতে শুনবো আমরা, রাতের বেলা আসতেছি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। তো আমরা চলে আসছি হচ্ছে একটা এতিমখানায়। খড়ি দেওয়া লাগবে না, এই আগুনেই গরম করে নিতে হবে। 36 জন এখানে? 36 জন। একদম রান্না করে দিয়ে গেছেন? উনি রান্না করে সাধারণত, তাই তো? মজা হয়েছে। বাড়ি কই? কুষ্টিয়া? কুষ্টিয়া কোথায়? আমাদের কুষ্টিয়া বাড়ি। ওদের সাথে একসাথে বসে একই জিনিস খাওয়া, এটাই আসলে মেইন জিনিসটা যেটা ফিল করতেছে আর কি, যেটা অন্য কোনো রেস্টুরেন্টে বসে এই ফিলিংটা আমাদের কখনোই আসে না। মরিচগুলো একদম থ্যাতলাই দিচ্ছে আর কি, শুকনো মরিচটা, এটা খুব ভালো লাগছে। হচ্ছে মাসকালাইয়ের ডাল। গ্রামে অনুষ্ঠান হতো না, অনুষ্ঠানে গরু মাংস আর কালাইয়ের ডাল, সেম ফিলটা পাচ্ছি আমি। পেট তো প্রতিদিনই ভরে, আজকে আসলে মন ভরে গেল এরকম একটা জায়গায় ওদের Right. সাথে অরফানেজ যে এসে এভাবে খাওয়া এর আগে কখনো হয় নাই, তো ওদের সাথে থেকে ভালো লাগছে। কাউকে হেল্প করা, কাউকে কারোর সাথে খাওয়া বা এই রিলেটেড জিনিস আসলে আমি আমার ভিডিওতে এতদিন পর্যন্ত রাখতাম না। এর একটা রিজন ছিল যে আসলে আমি যে দেখাই কোনো কিছু করাটা পছন্দ করতাম না, বাট রিসেন্টলি আমি একটা দেখছি যে তোমরা প্রকাশ্যে দান করো সেটাও ভালো, এবং গোপনে দান সেটাও তার থেকে উত্তম, মানে কোরআনের আয়াত এটা। সো প্রকাশ্য দানকেও বা প্রকাশ্য তুমি হেল্প করতেছো বা প্রকাশ্যে যেটা করতেছো সেটা আসলে খারাপ না, কিন্তু তোমার নিয়তটাকে আগে পারফেক্ট করতে হবে। সো তুমি কোন নিয়তে খাওয়াচ্ছ বা কোন নিয়তে দান করতেছো সেটা তো আসলে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সো যেহেতু কেউ জানে না, কেউ জাজ করতে পারবে না আসলে, এবং যে জাজ করবে, ভুল জাজ করবে, সে হচ্ছে রং ডুয়ার্স আর কি, বুঝছো? সো হ্যাঁ, এবং এটা দেখার পরে যদি এটার থেকে অনুপ্রাণিত হয়ে কেউ যদি এই রিলেটেড জিনিসগুলো করে, তাহলে সেটার সওয়াবের ভাগিদার যে যাকে দেখে হয়েছে সে পাবে। সো ওই সেন্সের থেকে তুমি কিন্তু প্রকাশ্যে দান করতে পারো এবং বা হেল্প করতে পারো অন্যজনকে আর কি। ও রাতের ভাইবটাই পুরো আলাদা। রাতেই ভয় লাগতেছে। বিসমিল্লাহ। যদি ভাই একটা শর্ত দিয়ে দেয় যে আমি বলে দিব তোমার চ্যানেল সাবস্ক্রাইব করতে, এখানে উঠে তুমি যদি ওখানে যেতে পারো, তাহলে আমি একটা লাইভ রিস্ক নিতে পারি সাবস্ক্রাইবারদের জন্য। আচ্ছা, সবাই সাবস্ক্রাইব করবে, তুমি যাও লাইভ ফিক্স নাও। ডান। ভিতরের দিকে ঢুকে পিছনের দিকে যাই বসে থাকতে হবে। তোমার লাইট টাইট দিয়ে যাও। ও মাই গড, উনি ওভাবে আসলো কেন? আচ্ছা, এই যে লাইটটা অফ করে দেওয়া যায় না? আচ্ছা, ও একা যাক আগে, তারপরে অফ করে দেবো আমরা। বাই শাফিন। করে দাও কেন হবে? এটা তো কথাই ছিল না। এটা যাও যাও যাও, উপরে যাই, পিছনে যাই, বসে থাকো একা। না 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 না, হলো না তো, দুইজন হয়ে গেল। হলো না, হলো না, না ওই হলো না তো। একা যাওয়ার কথা ছিল। এই সব জায়গায় মোমবাতি রাখবো, রাখার পরে তারপরে গল্প স্টার্ট করবো, এখানকার কাহিনীগুলো শুনবো। খেয়াদনান, কেমন লাগছে তোমার এখানে? ডিজে ফিল হচ্ছে, এ ডিজে। পাশে যে সাউন্ডটা হচ্ছে মানে বিরক্তিকর, মানে এই যে ভৌতিক আদান টাদান না, মনে হচ্ছে যে এ ডিজে, এ আলি, এ আলি। পিছনে এই সাইডে কোনো একটা জায়গায় গান হচ্ছে, মানে খুবই বিরক্তিকর। ভিতরে এতটাই ভৌতিক যে যখন চাচা আমার সাথে আসতেছিল তখন আমি সেফ ফিল করতেছিলাম না। আমি বারবার চাচার পায়ের দিক তাকাচ্ছিলাম যে পাটা মানুষের মতো সোজা নাকি আবার উল্টা।
আরে ভালো ভালো জায়গায় সেট করেছিস, গুড। আরো জোস জোস জায়গায় দিয়ে আমি এই জায়গাটা নিয়ে পড়াশোনা করতে গিয়ে প্রথম যে তথ্যটা পেলাম সেটা হচ্ছে এই দালান মানুষ এবং জিন তারা একসাথে তৈরি করেছে। জি। হ্যাঁ, এবং ইভেন এখন অবধিও এই সময় আমাদের কাছে সেই জিন সম্ভবত আছেন উনি, হ্যাঁ, আছেন। এই ঘরে এই বাসে আছে, আমাদের আশেপাশে আছে। সো এই বিষয়টা যদি আগে একদম শুরুতেই আমরা টু দ্য পয়েন্টে শুনতে চাই আপনার কাছে, যে এই বিষয়টা যদি ব্যাখ্যা করে বলতেন আমাদের। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই বাড়িটা নির্মাণ করেছে ভারতবর্ষের সেলিম চৌধুরী নামে একজন, উনি হচ্ছে সওদাগর ছিলেন। তারপরে উনি একজন আউলিয়া ছিলেন, ওনার কাছে জেনও মুরিদ হয়েছে, মানে এত তার পাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে। এখন উনি চোখ বুঝে অনেক কিছু দেখতে পারতেন, বুঝতে পারতেন, জানতে পারতেন। তা উনি হচ্ছে ওনার ব্যবসা ছিল হচ্ছে সওদাগরি ব্যবসা। এই অঞ্চলের মাল নিয়ে কলকাতায় দিত, কলকাতার মাল নিয়ে এই অঞ্চলে দিত, এইরকম। এখানে এসে দেখে যে পদ্মপাতার উপরে ব্যাঙে সাপ ধরে খাচ্ছে। আচ্ছা, এই পদ্মপাতার উপরে ব্যাঙে সাপ ধরে খাওয়া দেখে ওনার মানে একটা চিন্তা হলো যে ব্যতিক্রম, সাপে ব্যাঙ ধরে খায় আর ব্যাঙে সাপ ধরে খাচ্ছে, এই ব্যতিক্রম দেখে উনি সিদ্ধান্ত নেয় যে এখানেই বাড়ি করব, এখানেই বাকি জীবন কাটাবো। জমিদারের কাছে যাই বলে যে আমার জমি দিতে হবে, আমি বাড়ি করব। তখন জমিদারের পরিচয় শোনার পরে, যেহেতু সম্রাট শাহজাহানের বংশের লোক, সেহেতু জমি না দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওনার জমি দিয়েছে। এই জমি দেওয়ার পরে উনি চলে গেছে কলকাতায়। কলকাতায় যে রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে আসে, 3টে জোগাইলে নিয়ে আসে, আর ওনার সঙ্গে যে জিন হলেও মুরিদ হসল, এই 5 জন মিলে 7 বছর বাইন্দে এই বিল্ডিংটা তৈরি করে। এবং বিল্ডিংটা খুব পরিকল্পিতভাবে কোন জায়গা কীটা থাকবে, রান্নাঘর, তারপর টয়লেট, গোসলখানা, তারপর কাজের লোকেরা থাকবে কোথায়, কাজের মেয়েরা থাকবে কোথায়, তারপরে ওনারা হলে বিশ্রাম নেবে কোথায়, এরকম সব পরিকল্পিতভাবে করেছে। এবং মাটির নিচে যে রুম আছে, রুমগুলো আমরা মুখ পাইছি কিন্তু আমরা ঢুকতে সাহস পাইনি। কারণ হচ্ছে জেনের আছে, মানে ঢুকতে সাহস পান নাই, মানে হচ্ছে যে যতটুকু জানি যে জিনদের এখনো তো নিয়ন্ত্রণে, তাদের হ্যাঁ, এখনো নিয়ন্ত্রণ, পারমিশন ছাড়া আমরা তো আপনারা এগুলা করেন না। হ্যাঁ, ওখানে ঢুকতে পারছি না, পারমিশন নিয়ে তারপর ঢুকবো। এখন পরিকল্পিতভাবে এই বাড়িটা তৈরি করে উনি নিঃসন্তান ছিল, উনি মুরব্বী হয়ে মারা যায়। তারপরে এই বাড়িটা এবং জমি সব আবার ওই জমিদারের নিয়ন্ত্রণে চলে যায়, মানে খাস হয়ে যায়। এখন তো খাস হয়, আর তখন জমিদারের নিয়ন্ত্রণে চলে যায়। এই জমিদারের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পরে বেশ কিছুদিন, কত বছর যে এইটা পরিত্যক্ত হয়েছিল তা আমাদের অজানা। তবে বাঘ ভাল্লুক বসবাস করতো, এইটা আমরা শুনেছি। এটা আমি শুনছি যেখানে এখানে বাঘ ভাল্লুক, সাপ পোকা, মানে বনের হ্যাঁ পরিত্যক্ত হয়ে গেছিল। এবং সামনে যে রয়েছে, রুম রয়েছে, ওই রুমের যে ছাদগুলো ওই সময়ই হচ্ছে ভেঙে গেছিল। জমিদারের কাছ থেকে চিটাগাংয়ের একজন নিলামকৃতভাবে কিনে নেয় বসবাস করার জন্য। কিন্তু বসবাস করতে যাইয়ে উনি দেখছে গান বাজনা করতো উনি, আর এই বাড়ি যে জেন, এই জেন গান বাজনা পছন্দ করে না, মানে আউলিয়ার সাথে কার জেন, হ্যাঁ, কোরআন হাদিস এবং আল্লাহর নিয়মকানুনের ভিতরে বসবাস করতে হবে, কিন্তু উনি হচ্ছে গান বাজনা করত। তখন বিভিন্ন কায়দায় অত্যাচার করলে তাড়াতাড়ি করে এগুলোকে আর একজনের কাছে ভেসে ফেলে। এই জুব্বার মোল্লা নামে একজন আছে, সে আছে এই হিরেডাঙ্গা বাড়ি। তো উনিও আবার একটু গান বাজনা করতো। গান বাজনা করলে জেন আবার উনারও অত্যাচার করলো। অত্যাচার করলে আমার বাপ চাচাকের কাছে বেঁচে ফেলে। আমার বাপ চাচারা, এই আমার বাপ চাচাকের এক ভাই ছিল, সে আবার এই জেন হাজির করতে পারত। তা উনাকে ডাইকে এনে জেন হাজির করে ওই জেনের কাছে অনুমতি নিয়ে যে আমরা এই বাড়ি কিনবো, এই বাড়ি বসবাস করব, তোমাদের মতামত কি? তখন জেন বলছিল যে আপনারা বসবাস করতে পারেন, তবে আল্লাহর নিয়ম কারণের ভিতরে এই বাড়ি বসবাস করতে হবে, তা নাহলে আমরা এই বাড়ি থাকতে দেবো না। তখন আমার আব্বারা বললো যে আমরা আল্লাহর নিয়ম কারণের ভিতরে বসবাস করব। তো বললো তাহলে কেনে না আছে। এবং আব্বারা 4 ভাই এবং 1 বোন, বোনই একটা, এই 5 জনে মিলে হচ্ছে এই বাড়িটা কেনে। আর ওই বোনের মানে আমাদেরকে ফুপু, এই ফুপুর হচ্ছে 1 মেয়ে, সেই মেয়ের আবার ওই ছেলে ডক্টরেট আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, বড় স্কলার বাংলাদেশে। হ্যাঁ, উনি এই বাড়িতেই বড় হয়েছে। হ্যাঁ, এই বাড়িতে স্যার বড় হয়েছে, বাড়িতেই বড় হয়। মাশাআল্লাহ। আর সাইজা আসার 7 ছেলে 3 মেয়ে, মেয়েদের বিয়ে হয়ে গেছে, ছেলেরা সব প্রতিষ্ঠিত হয়ে গেছে,
এখন এই বাড়ি দেখার কেউ ছিল না। এখন আমি চিন্তা করলাম যে আমাদের এই মিয়া গোষ্ঠীর কেউ হলো বাড়ি দেখার নেই, তাই আমি যে থাকি গিয়ে এসে 3 বছর ধরে এই বাড়ি পরিত্যক্ত বাড়ি সুন্দর যতটা পারছি আমি আমার মতো চেষ্টা করছি। এই আছে। আপনি 3 বছর ধরে এখানে আছেন? হ্যাঁ, 3 বছর ধরে এখানে এবং একাই থাকি। আমার প্রথমত একটু সমস্যা করছিল জেনে, আমি বেডে শুয়েছিলাম, বেডের থেকে তুলে আবার আষাঢ় মার দিয়েছে বেডের পরে। তা আমি হলোকে ভয় পাইনি, কারণ হচ্ছে যে আমি তো জানি যে এই বাড়ি জেনে আছে এবং জেনে আমার ক্ষতি করতে পারবে না। আল্লাহ যতদিন আমার এখান থেকে দুনিয়া থেকে না নেবে, কারুর ক্ষমতা নেই হলোকে দুনিয়া থেকে নিয়ে যায়। এটা খুব সুন্দর কথা, মানে এইটা আপনাদের বিশ্বাসটা যদি সেটা শক্ত থাকে। হ্যাঁ, এই বিশ্বাসের পরে আমি হলোকে কিছু মনেই করলাম না এবং করলাম যে ঠিক আছে তুই আষাঢ় মারলি, আবার কি করিস দেখি দেখি, এরকম করতে করতে আর পরবর্তীতে কিছু করিনি, বরঞ্চ আমার একটু উপকারী করে। ওই সাইডে একটা বট গাছ ছিল, সে বট গাছটা এত বড় হয়েছিল যে এই বিল্ডিংয়ের থেকেও একটু উঁচু হয়ে গেছিল। আচ্ছা তখন এই বিল্ডিং আমি চিন্তা করছি যে এই গাছটা আমি কিভাবে কাটবো। আচ্ছা। কোনো জোন হলো গিয়ে রাজি হবে না, কেন ঝুলিয়ে কাটবে, রাজি হবে না টাকা দিলেও, তো কীভাবে কাটবো। তা হঠাৎ করে 1 সপ্তাহ পর এসে দেখি যে ওই গাছটা নদীর ভিতরে চলে গেছে, একদম শিকড় মিকড় সব সহ। আবার পরের সপ্তাহে এসে দেখি যে নদীর ভিতরেও সতে চলে গেছে। হ্যাঁ, আমরা শুনছি যে অনেক কাজে নাকি আপনাকে সাহায্য করে, যে হ্যাঁ, এরকম ওইসব কিছু। কাজে কামে সাহায্য সহজ করে, করে দেয়। হ্যাঁ সহজ করে দেয়, কঠিন জিনিস আমি পারছি না এইরকম। তারপরে এর মাঝে একদিনকে শেখপাড়া ভার্সিটির আশেপাশে বাড়ি, উনি হলো বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। বেড়াতে গেলে পারে উনি কিছু না কিছু বাড়ি নিয়ে আসে, দেখা যাচ্ছে এটা পাথর হোক, একটা ইটির খোয়া হোক, বা যে কোনো বালুর কণা হোক, যে কোনো জিনিস নিয়ে আসে, যে কোনো জায়গায় যাইয়ে বেড়াতে যায়। এই বাড়িতে এসে ছাদের থেকে এলোকে একটা ইটির টুকরা নিয়ে আসে, আচ্ছা নিয়ে ওনার নাম লিখেছে আর ইটির টুকরাটা মানি ব্যাগে করে নিয়ে যাচ্ছে, যাতে যাতে পথে এলোকে অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙেছে, যে হাত দিয়ে নিয়েছে সেই হাতই ভেঙেছে। এখান থেকে নিয়ে যাওয়ার পথে ভাঙার পরে উনি ওই হসপিটালে আছে ব্যান্ডেজ অবস্থায়, কিন্তু রাত্রি ঘুমালি একটা বিভৎস স্বপ্ন দেখে এবং এমন স্বপ্ন দেখে সে 1 সপ্তাহ খুব কষ্ট করে বেডে থেকে ওই ঝুলন্ত অবস্থায় এসে সেইটির টুকরা দিয়ে গেছে, আমার কিছু টাকা দিয়ে গেছে আর আমার কাছে মাপ চেয়ে গেছে যে আপনি মাফ করে দেন, আর উনি যেন যে আছে উনি যেন মাফ করে দেয়। আমি হলো গিয়ে মানে অস্থিরতা বোধ করছি। হ্যাঁ, এইটা একটা নমুনা। আর একটা নমুনা আছে যে 2টা লোক আসছে বাড়ি দেখতে এবং হলো গিয়ে ছবি করতে, তা ওরা ওদের মনের ভিতরে একটু হলো যে আমরা একটু দৌড়িয়ে বেড়াই, হ্যাঁ একটু উন্মুক্ত অবস্থায় দৌড়িয়ে বেড়াই। তো এই দিক থেকে যখন দৌড়িয়ে চলে যাচ্ছে তখন এই দিক তাকিয়ে দেখে যে এই দিকও এই রকমই বারান্দা, ওই রকম বারান্দা এই দিকও। আচ্ছা তো যখন এই দিক জাতি গেছে তখন হইলো গিয়ে সামনে থেকে কিটা জন্য ধাক্কা দিয়ে পিছনে ফেলে দিয়ে পড়ে যাওয়ার পরে তাকিয়ে দেখে যে ওই যে সিঁড়ি না, ওই সিঁড়ি তাকিয়ে দেখে যে এটা সিঁড়ি, আমি আর একটু হলে পড়ে যেতাম, মানে বাঁচাই দিয়েছে। মানে এরকম কিছু নমুনা আছে। তারপরে এই সাইডে একটা গুহা আছে, গুহার ভিতরে ওই অল্প কিছু খুঁড়তে যায় আর বেশি যেতে পারেনি। মহিলা শুনছিলাম মুখটুক পুড়ে গেছিল। আর আমার ওই যে ছোট ভাই বউ মানে চাচাতো ভাই বউ, উনি এই বাড়ি ছিলেন, উনি হচ্ছে টেলিভিশন চালাতেন, আর এই বাড়ির জেন হচ্ছে এইসব টেলিভিশন গান বাজনা এইসব পছন্দ করতেন না। তো হঠাৎ করে ওই এন্টিনা ঘোরাতে গিয়েছে আর দেখে যে একটা আগুনের আশ আসা ওনার মুখে পুড়ে যায়। পুড়ে যাওয়ার পরে এই যে অসুস্থ হয়ে পড়েছে, এই অসুস্থ আর সুস্থ আসছে না, এই মতো অবস্থায় তখন দেখলো এই বাড়িতে তো আর থাকা সম্ভব না, উনি সামনে যায় ওই টিন সেটালা বাড়ি করেছে, বাড়ি করে ওখানে বসবাস করছে, কিন্তু সে অসুস্থই। আপনি কিভাবে টের পান যে উনি আছেন, জিন আছেন? টের পান জিন আছে ও বাড়ি, আমি থাকি তো থাকলে পারে দেখা যাচ্ছে যে আশেপাশে থাকলে পারে গাও নোম ভার ভার হয়ে যায়। হ্যাঁ, এরকম হলে বোঝা যায়, অনুমান করা যায়। আমরা যে আসছি আমাদের এই যে ভিডিও যে করছি এটা নিয়ে কোনো সমস্যা না না, এখানে সমস্যা না। তারপর আর একটা জিনিস আছে যে এই দিকে যে মাটির নিচে যে রুম আছে না, ওই ভেন্টিলেটারের ভিতরে আমি অনেক সময় ওই অনেক লোক আসলে পারে যারা মোবাইলে ছবি করতে আসে, ওদেরকে বলে যে আপনারা ওই সাউন্ডটা ভিতরে কি সাউন্ড হচ্ছে দেখেন দিনই। একদিন দেখে যে ওই সিনেমার ভিতরে যেরকম ওই যে ভূতির যে একটা আছে চিৎকার চিল্লানো, এই চিল্লানোটা হলো পাওয়া গিয়েছে একটা, হ্যাঁ 2-3টে দিছিলাম, মোবাইল দিছিলাম 2-3 বার। তা ওই একটা হচ্ছে ওইরকম হচ্ছে। আর একটা হচ্ছে একজন ছবি করতে আসছে, উনি হচ্ছে ওর ভিতরে দিয়ে এদিকে বাইরে থেকে ছবি দেখছে, তো যে মেশিনটা ভিতরে দিয়েছে সে মেশিন অকাজ হয়ে গেছে, মানে কোনো কাজই করেনি।
এই বাড়ি থাকা অবস্থায় আর কোনো কাজই করিনি। পরবর্তীতে আসছিল, আমি জিজ্ঞাসা করলাম, তাকে হচ্ছে যে অনেক কষ্টের বিনিময়ে সারা গেছে, 35,000 টাকা দাম। মানে এরকম একটা মানে সবসময় একটা না একটা কিছু আছে কিছু হয়। হয়। আচ্ছা, এখন একটা বিষয় চাচা, যেটা সুড়ঙ্গটা বিষয়ে একটু যদি একটু বলতেন, যে এই যে সুড়ঙ্গটা এটা নিচ দিয়ে আছে, এই সুড়ঙ্গটা নিয়ে। এই সুড়ঙ্গটা খুঁড়ে দেখতে হবে। হ্যাঁ, সেটাই বলতেছে, আপনার তো খুঁড়েন নাই কখন? না, খুঁড়ে নি। আপনাদের কি ওই plan আছে বাড়ির খুঁড়ার? আশেপাশের লোক হইলোকে খুঁড়ে দেখতে গেছে, হ্যাঁ, পারে কিন্তু নাই তো। অল্প সময় অল্প কিছুটা দেখতে যাইয়ে ওরা হইলোকে মানে অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়ছে, শুনছি। হ্যাঁ, তারপরে এইদিকে এই রুমটা খুঁড়তে গিয়েছে, এই রুমেও হইলোকে ওই যে খুঁড়তে গিয়েছিল সেও অসুস্থ হয়ে পড়ছিল। মানে এইরকম হইলোকে এই বাড়ির বিরাট নজির তা আছে। আপনি আপনার ইচ্ছা নাই জিনের সাথে কথা বলে কোনো অনুমতি নিয়ে এখানে কিছু কথা কাজ করা? বলা না, বা তবে যোগাযোগ করা? আমি আমার মতন এই ওরা তো আগুনের তৈরি, বাতাসে ভাসে বেড়ায়। ভেসে বেড়ায়। তবে আমি আমার মতো করে আমি চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমি আমার মতো চেষ্টা করছি যে ওদের সঙ্গে সাক্ষাৎ করার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কবে হবে কিভাবে হবে সেটা আল্লাহই জানে, আর উনি জানে। ওনাদের তো অনেক বয়স হয়েছে তাইলে। হ্যাঁ, বয়স তো হয়েছে, জিনদের তো অনেক তবে ওরা হাজার হাজার বছর বাঁচে। আচ্ছা আচ্ছা, অনেক বছর বয়স বাঁচে। কিন্তু আমার একটা কথা আছে, মনে করেন যে আমি আসলাম, হ্যাঁ, ওই যে পিছনে যে লাইটটা জ্বলতেছে ওইটা, যখন আমি মোমবাতিটা জ্বালাইতে গেলাম, এদিকে পুরো অন্ধকার ছিল। আমি ভিতরে ঢুকতেই আমার মনে হচ্ছিল যে পিছনে দরজা আটকায় গেল, এরকম একটা ভাব, হ্যাঁ, গা ছমছমে ভাব। তা আপনি একা এখানে কিভাবে থাকেন? তাও সব লাইট অফ। তাও আবার লাইট টাইট অফ করে, মানে কারেন্ট যখন চলে যায় তখন তো কিছুই চলে না। না, আমি তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। এখন আল্লাহ তুমি বাঁচিয়ে রাখলে রাখো, মেরে ফেললে ফেলে। মানে আপনি বিশ্বাস করেন যে আল্লাহ সর্বশক্তিমান? হ্যাঁ, আল্লাহ এর থেকে বড় শক্তি এটাই আর কারো সবচেয়ে নাই। ইম্পর্টেন্ট বিষয়, এটাই সবচেয়ে জিন ইম্পর্টেন্ট। তিন এগুলা কিছু না। এগুলো কিছু না, এগুলোর পাওয়ার নাই, রাইট? মানে আল্লাহর পরেই মানুষের শক্তি। সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা শক্ত করলে তার ভয় থাকবে না, না, আল্লাহর পরেই মানুষের ক্ষমতা, এবং মানুষ এইটা বোঝে না, রাইট। এই জিনিসটা বোঝে না। সুন্দর কথা। হ্যাঁ, মনে করে আমি আমার ক্ষমতা বলে একটা কিছু করব, আমার ক্ষমতা বলে হলো গিয়ে আমি অমুক জায়গায় যাব, আমার ক্ষমতা বলে অর্থ ইনকাম করব। হ্যাঁ, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা রাখিয়ে করতে হয়, রাইট, তাহলে আল্লাহ তার সহজ মানে সাহায্য করে। রাইট। হ্যাঁ, আচ্ছা, এখন একটা প্রশ্ন, আপনার ফ্যামিলি তো এখানে থাকে না, জি। তো আপনি এখানে একা থাকেন কেন? মানে একা থাকতে আমার ভালো লাগে, আমি একটু আসলে ভালো লাগে ব্যতিক্রম আপনার? মানুষ, আমি একটু আচ্ছা, আচ্ছা। ব্যতিক্রম মানুষ, মানে হ্যাঁ, আমার এই দুনিয়াদারি কিচ্ছু ভালো লাগে না, তাই? কিচ্ছু না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটাই ভালো লাগে না হচ্ছে লোকে ছোটকাল থেকেই না। আমি আমার এক বন্ধুর সঙ্গে, বন্ধু যাচ্ছে হচ্ছে সৌদি আরবে হজ করতে। তা আমি ওই বন্ধুর বললাম যে তুমি একটু আমার উপকার করতে পারো? তা বললো যে কি? তা বললাম যে ওই আবি জমজমের কুয়োর পানি আমার একটু এনে দেবে। তা হচ্ছে যে অবশ্যই অবশ্যই এনে দেবো। 200 গ্রাম পানি দিয়ে গেছিলো, আর ওই নিয়ম বলে গেছিলো। বলে যার পরে ওই নিয়মে আমি খাওয়ার পরে যে আমার মনের এমন একটা পরিবর্তন আসলো যে আমার এই দুনিয়াদারি কিচ্ছু ভালো লাগে না। মাশাআল্লাহ। কারণ হচ্ছে যে আসলেই দুনিয়াদারি ভালো না। কারণ হচ্ছে যে এই যে বউ আমার, ছেলে আমার, বিটার বউ আমার, নাতি আমার, পুতি আমার, কিন্তু দেখা যাচ্ছে আজরাইল সামনে আসলে পারে কিছুই না, কিছুই না। মানে আমি যে আমলটা নিয়ে যাব কবরে, এই আমলটাই আছে আমার আসল। রাইট। তাছাড়া লোকে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, ওসব কিছুই না। আমি যদি 14 তলা বিল্ডিংও করি, তো ওই 14 তলা থেকে আমার নামিয়ে ফেলবে, একদম মরার পরে সাথে সাথে নামিয়ে ফেলবে, এবং আমি পুষতে যাবো বলে তাড়াতাড়ি করে আমার পিতে ফেলবে। তাহলে আমার বলতে কি? কিছুই না। আমার বলতে কিছুই না। রাইট। আর এমনিতেই হচ্ছে যে এখন তো দেখতেছিলাম যে দুপুরবেলা আপনাদের এখানে অনেকজন ঘুরতে টুরতে আসছিল। হ্যাঁ, পর্যটকরা আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, আচ্ছা। এসে দেখে, আর যা দেয় ওর পরে আমার চলতে হয়। আমার কোনো বেতন নেই, পর্যটকরা যা দেয় ওইটার পরে। মানে এখানে কি কেউ কোনো মানে এমনি ফি রাখছেন নাকি যে এত টাকা দিয়ে আসতে হবে? না, এরকম কোনো কিছু এরকম না? না। মানে যে আপনাকে খুশি হয়ে যত যে টাকা দেয়। খুশি হয়ে যে যা দেয়, Right. এরকম ফিস না। আর আমার হলো গিয়ে ওই বুদ্ধি হওয়ার পরে থেকে আমার একটা জিনিস কি শোনো, যে আমার প্রতি কেউ যাতে অসন্তুষ্ট না হয়। হ্যাঁ, মনের কাছে অসন্তুষ্ট হবে যে ওই চাচাটা খুব খারাপ, মানে এইটা যেন না হয়। Right. এইটা আমার মনের ভেতরে সবসময় হলো ই করে। টাকাটা কোনো ব্যাপার না। হ্যাঁ, টাকা হলো গিয়ে যখন মানুষ জন্মানোর সাথে সাথে কি ওই টাকা নিয়ে জন্মায়? না, আবার টাকা নিয়ে যাওয়া টাকা না। নিয়েও তো যাব না আমরা। হ্যাঁ, টাকা নিয়েও যাব না। এই জন্য টাকাটা কোনো ফ্যাক্টর না। মানে আমাকে প্রশংসা করতে হবে, ভালো বলতে হবে, খারাপ বলতে পারবে না। যে আমার চাচা হলো ওই বাড়ি আছে, দেখাশোনা করে, চাচাটা খুব খারাপ,
এই কথাটা যেন না বলে, এইটাই আছে আমি না মানুষের না কাছে না, আশা করি। আপনি অনেক আন্তরিক, অনেক ভালো। এবার আমরা হচ্ছে যে আমাদের কমেন্টস গুলো একটু পড়ি। আচ্ছা, আচ্ছা, কমেন্ট হ্যাঁ, এর ঠিক আগের ভিডিওতে যারা কমেন্ট করছিল তাদের স্টোরিগুলো একটু পড়ি। না, এই একটা টাফ ব্যাপার, কিন্তু বিরাট বিশাল ব্যাপার স্যাপার, কিন্তু তারপরও আমি লাইট অফ করে দিয়েছি। এমনিতে কোনো শব্দ, কোনো ডাক, কোনো চিৎকার, এই জিনিসগুলো আপনি শুনতে পান না এখন? এগুলো শুনতে পাই, কিন্তু দেখা যাচ্ছে এক এক সময় এক এক রকমের শব্দ হয়। হঠাৎ করে দেখি আমি শুয়ে আছি, মানে কেবল ঘুমের মতন একটা ভাব। তা আমার পাশের রুমই, মানে এই জায়গায় পাশের রুমই মনে হচ্ছে যে ওই স্টিলের প্লেট আর অ্যালুমিনিয়াম টোনিয়াম দিয়ে বেশ কিছু জিনিস হলে হুড় করে ভেঙিয়ে চুড়ে তস নস করে জড়ো করে ফেলছে, এরকম একটা শব্দ। তাই হ্যাঁ, তারপর আমি হঠাৎ করে মানে চেতন হয়ে লাইট মারলাম, লাইট মারার পরে দেখি কিছুই না। নুপুরের সাউন্ড আমরা ছোটো গলায় শুনেছি। আচ্ছা, আমার বয়স যখন আমি আট বছর টছর 7-8 বছর, তখন আমি আর আমার বড় বউ হইল গিয়ে এক জায়গায় শুয়ে আছে। তা শীতকাল, তা এই নুপুরের শব্দ হচ্ছে ছাদে। তা ছাদে তো কেউই নেই, নুপুরের শব্দ হচ্ছে। তা আমি বউর করছি যে বউ, বড় বউ, ছাদে হলো গিয়ে কেউই মনে হয় হলো ই করছে, নাচ টাচ করছে। তা করছে যে এই ওসব কিছু কইস নে, লেপ মুড়িতে ঘুমা। তারপর আমরা লেপ মুড়িতে ঘুমাইছি ভয়তে। এই ছোটোকালে এরকম আমি শুনেছি। আর একটা জিনিস আছে, এই সেলিম চৌধুরীর যে মাজারটা, এই মাজারের মাঝখানে একটা বড় গাছ ছিল, ফুল গাছ। আচ্ছা, যে ফুল গাছটা আমি কোনোদিন কোনো জায়গায় ওইরকম ফুল গাছ দেখিনি। ওই টাকা লিবারে দেখা যাচ্ছে যে ওই বিল্ডিংয়ের মাথা থেকে ওই গাছে যাচ্ছে আগুনের গুল্লাহে, ওখানে যে নিভে গেল, আবার ওখান থেকে মাঝে মাঝে আগুনের গুল্লাহে ছাদে এসে এলাকে নিভে গেল, এবারই ছাদে। এইবারের ছাদে। তা এইটা আমরা এলাকে দেখছি। তা ও, আমি মনে করি যে ওর মতো ও আছে, আমার মতো আমি আছি। রাইট, ওর তো মানে ক্ষতি ওকে করছি না। ডিস্টার্ব না করলে হলো। হ্যাঁ, ডিস্টার্ব না করলে হলো ওর ক্ষতি করব না, বরং যে এই বাড়ির ভালো চাচ্ছি তো, যার জন্য সেও হচ্ছে আমার উৎস দিচ্ছে। আচ্ছা, আমাদের হচ্ছে ইউটিউব থেকে অনেকগুলো কমেন্টস আমরা পেয়েছি এবং তাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে। তো আমরা সেখান থেকে বাছাই করে কয়েকটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। এখন যার ঘটনাটা পড়বো তার নাম হচ্ছে জারিন তাসনিম। উনি আমাদের লিখেছে, একটা ঘটনা শেয়ার করি। ঘটনা ঘটেছিল প্রায় 2014 সালে একবার, আবার 2016 সালে আরেকবার। আমরা যে বাসায় ভাড়া থাকতাম তার দোতলায় ফ্ল্যাটে থাকতেন যিনি, তার সাথে ঘটেছে। উনি পেশায় শিক্ষক, শুধু হোম টিউশন আর ব্যাচ পড়াতেন। ওই বছর শীতের ছুটিতে আন্টি বাচ্চাদের নিয়ে পঞ্চগড়ে যান, স্যারের গ্রামের বাড়িতে যান। এরকম প্রতি বছরই যান, তবে স্যার যান না। শীতের সময়টা স্যারের অনেক ব্যস্ততা থাকে স্টুডেন্টদের নিয়ে, সেবারও তিনি যাননি। একদিন রাত 12টার দিকে বাসায় ফেরেন। স্যারের ফ্ল্যাটে ঢোকার দরজায় ছিল থাই গ্লাস। পর্দা না দিলে ডাইনিং স্পেসটা বাইরে থেকে দেখা যেত। ওই দিন স্যার ফ্ল্যাটে ঢুকে দেখেন যে একটা বাচ্চা ছেলে ডাইনিংয়ে বসে আছে। স্যার ভেবে পাচ্ছিলেন না, লক করা দরজা, থাইয়ের গ্লাস অক্ষত, তাও ছেলেটা কিভাবে ঢুকলো। স্যার দেখলেন যে বাকি সব রুমও তালা দেওয়া, মানে অন্য রুমে জানালা ভেঙে যে ঘরে ঢুকবে এরকমটাও না। তখন স্যার বাচ্চাকে জিজ্ঞেস করলেন, বাবু তুমি কার কাছে এসেছো? এত রাতে কেন এসেছো? এতক্ষণ ছেলেটা মাথা নিচু করে রেখেছিল। স্যার যখন প্রশ্ন করলেন তখন ছেলেটা মুখ তুলে নাকি স্যারের দিকে তাকিয়ে খুব ভয়ঙ্কর একটা হাসি দেয়, কোনো শব্দ ছাড়াই। এটা দেখার পরে স্যার অনেক ভয় পান এবং দেখেন ছেলেটা সেখানে নেই। স্যার আরও ভয় পেয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে নিচে চলে আসেন। আমার আব্বুকে ডাকেন এবং বাড়িওয়ালা আঙ্কেলকে ফোন করে নিচে আসতে বলেন। জিজ্ঞেস করেন যে ওই বাসায় কোনো প্যারানর্মাল কোনো কাহিনী ঘটেছে কিনা, কিন্তু ওই বাসায় এরকম কিছুই আগে ঘটেনি। 2 বছর পরে আবারও এরকম শীতে আন্টি গ্রামের বাড়ি যাওয়ার পর একই ঘটনা আবারও ঘটে। স্যার তার বেডরুমে ওই বাচ্চাকে আবারও দেখতে পান। এবার স্যার সালাম দিলেন, কিছু জিজ্ঞেস করার আগেই ছেলেটা উধাও হয়ে যায়। মানে একটা পিচ্চি মানুষ, ভাব রাখো যে একটা পিচ্চি মানুষ, দরজা মানে সবকিছু বন্ধ, হ্যাঁ মানে সে রুমের ভিতরে আছে, আছে, তুই কথা বলছিস, সে এমন হাসি দিয়ে চলে গেল। হাসিতে চলে গেল। তারপরে একটা পিচ্চি মানুষ, মানে হয় না যে এটা তো কল্পনারও দূরে থাকে। ও মাই গড,
এটা যদি আমার সাথে হইতো আদনান, আমরা শেষ কারোর সাথেই না হোক। শেষ। এবার যার কাহিনী আমরা পড়ছি তার নাম মোহাম্মদ জুবায়ের। তিনি লিখেছেন ছোট্ট একটা লেখা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা আগের যে বাসায় থাকতাম সেখানে অনেক কিছু দেখতে পারতাম এবং অনুভবও করতাম। আল্লাহর অশেষ রহমতে কোনো ক্ষতি হয়নি। আমার কাছে ভিডিও আছে, অটোমেটিক্যালি টেবিল ফ্যান ঘুরে যাচ্ছে। বাসায় কাউকে টের পেতে দেয়নি, কারণ আমার মা অনেক ভয় পায়। ছোট্ট একটা কথা, ছোট কথা, কিন্তু মানে ভার অনেক বেশি। অনেক বেশি, যে অটোমেটিক্যালি টেবিল ফ্যান ঘুরে যাচ্ছে এবং সে বলছে তার কাছে সেই ভিডিওটাও আছে। ভিডিওটা আমাদেরকে ইমেল করুক, আমরা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে যে কার কাছে কোনো উইয়ার্ড, শুধু লেখা না, ভিডিও যদি টিডিও বা কোনো ভিডিও বা কোনো ছবি থাকে, যদি থাকলেও পাঠাতে পারে। সেটা আমাদেরকে পাঠাতে। ইমেল অ্যাড্রেস হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, petuk.couple@gmail.com। এরপরের আমাদের যে কাহিনীটা সেটা পাঠিয়েছে সাবিনা। তিনি লিখেছে, একদিন আমি আমার ভাইয়ের ঘরে শুয়েছিলাম, তো হঠাৎ করে বিছানার নিচ থেকে কেউ নাড়া দিল। তো তখন আমার বিড়ালগুলো এসে ঠিক বিছানার নিচে তাকিয়ে থাকলো, আর আমি সাথে সাথে আমার আম্মুকে বললাম, আম্মু বলো তো, এটা আমার মনের ভুল ছিল, কিন্তু এটা ভুল ছিল না, কিন্তু এই অনুভূতিটা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। মানে ও শুয়েছিল, বিছানার নিচ থেকে মনে হলো কেউ নাড়া দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে বিড়াল ছুটে চলে আসছে দেখার জন্য। মানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, তুই তো নিয়াজের কাহিনীটা শুনিস না এখনো, বাট নিয়াজের কাহিনীটাও সেম। মানে নিয়ম ছাদের দিকে তাকায় বসে যা যা যা, আর সেই সময় উইঙ্কি, মানে নিয়াজের যে বিড়াল, উইঙ্কি উপরের দিকে তাকাইছিল। মানে কিছু তো দেখতে পাচ্ছে অবশ্যই। ব্রো, মানে এই অনুভূতিগুলো না ভুতুরে বড় বড় ঘটনা থেকে আরো বেশি ভয়ঙ্কর আসলে। সো আমরা এরপরে যার ঘটনাটা পড়বো তার নাম তাজিন। উনি আমাদেরকে লিখেছেন, আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। সাল 2020-এর অক্টোবর মাস, করোনাকালীন সময় হলেও তখন লকডাউন ছিল না। আমি আমার খালার বাসায় যাই। রাত তখন 2:30 হবে। আমি না ঘুমিয়ে ফোনে নাটক দেখছিলাম। আমার চোখে মোটেও ঘুম ছিল না। আমি সজাগ ছিলাম। ঘরের দরজা বন্ধ ছিল, জানালা ছিল আমার সামনে। হঠাৎ করেই সাইড থেকে একটা তীব্র আলো আমার চোখে এসে পড়ে। অন্ধকারে টর্চ লাইট মারলে যেমন ফিল হয়, ঠিক সেই রকম। চোখ বন্ধ করেছিলাম। তখন আমি ভাবছি, কে লাইট মারল? আমার খেয়াল নাই যে ঘরের দরজা বন্ধ। পরে বুঝতে পেরে ভীষণ ভয় পেয়েছিলাম। আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম। সূরা পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম। আল্লাহর রহমতে এরপর আর কিছু হয়নি। মানে মানে দরজা জানলা সবকিছু বন্ধ, হঠাৎ করে লাইট। মানে ওই যে অনেকে বলে না আলো দেখছি বা আগুন দেখছি, তো জিনিসটা হচ্ছে তার রুম বন্ধ অবস্থায় সে আগুন দেখছে। এরপরে কমেন্ট করেছেন জান্নাতুল ফেরদৌস। উনি লিখেছেন, আমার নিজের সাথে ঘটে যাওয়া করোনার পর, মানে 2022 সালে প্রায় প্রতি রাতে হতো। আমি ঘুমালে রাত 2টার পরে আমার পাশে এসে কেউ গা ঘেঁষে শুয়ে পড়তো। প্রথমে ভয় লাগতো, পরে আর ভয় লাগতো না, কিন্তু আমি টের পেতাম আমার সাথে কেউ আছে। ধীরে ধীরে আমি অসুস্থ হয়ে যাই। তখন হুজুরের সাথে কথা বলে জানতে পারি আমার সাথে একটা খারাপ জিন এই কাজ করছে। তাই সূরা পড়তে পড়তে আর আল্লাহর কিছু নাম পড়ে ঘুমাতে ঘুমাতে যায়। আল্লাহর রহমতে এখন আর তেমন কোনো সমস্যা হয় না। এটা তোরও তো হয়েছিল একবার, তোর পাশে এসে শুয়েছিল। হ্যাঁ, আমার লাইফে ছোট্ট করে বলি, আমার একটাই বেশি উইয়ার্ড ঘটনা ঘটছিল। আমি বলছিস তো ফার্স্ট এপিসোডে বলছিস। হ্যাঁ, এবং এটা আমি মিলে গেলাম যে পাশে একদম শুয়ে আছে। মানে এটা আরো কত ভয়ঙ্কর আসো যে তোর পাশে এসে কে শুয়ে আছে। ফার্স্ট এপিসোডে আদনান সেই গল্পটা বলছিল, আপনারা যদি না দেখে থাকেন তাহলে লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ফার্স্ট এপিসোডে। এখানে লিখেছেন সাদিয়া জামান। উনি লিখেছেন, আমার বাসার ছাদেও আছে, মাঝে মাঝে আমিও ফিল করি। আমাদের যখন নতুন বাড়ি বানানো হয় তখন কয়েক মাস পর আমার দাদু অসুস্থ হয়ে যায়। আব্বু আম্মু দাদু ঢাকাতেই ছিল। পুরো বিল্ডিংয়ে শুধু আমি আর আমার চাচি ছিলাম। রাতে ছাদ থেকে ইট ফেলতো, নুপুর পরে হাঁটতো, আর বাটাবাটির আওয়াজ পাওয়া যেত। এখনও তারা আমাদের ভাড়াটিয়ার নাম ধরে ডাকে। এক হুজুরকে বলার পর উনিই বললেন জিন সূরাটি পড়তে, আর একবার আলহামদুলিল্লাহ ও 3বার সূরা ইখলাস পড়তে। এখন পর্যন্ত আল্লাহর রহমতে কারোই কোনো ক্ষতি হয়নি।
আমার কাছে মনে হয় আসলে এটা সব থেকে কমন সবচেয়ে কমন। এবং আমিও ওই যে বাটাবাটি যেটা না, এটা হচ্ছে আমরা বনশ্রীতে আসার পরে আমরা যে 4 নম্বর রোডের একটা বাসায় ছিলাম আর কি, ওই বাসার যিনি বাড়িওয়ালা ছিল মানে সবাই আমরা একসাথে আড্ডা দিতাম। তো আমরা হচ্ছে বাসার নিচে আমাদের অফিস রুম টাইপের ছিল, ওখানে আমরা মাঝে মাঝে রাতে থাকতাম আর কি। সো থাকার সময় ইভেন আমরা ওই জিনিসটা শিলপাটার শব্দ, শিলপাটার শব্দ এবং এই শিল্পাটার শব্দ, নুপুরের শব্দ, কেউ হেঁটে গেল, দৌড়ায় গেল, এই টাইপ শব্দগুলো কিন্তু খুব কমন, খুব কমন। মানে এটা আসলে আমাদের খুব কমন, তো এই জন্য মনে হয় যে এই জিনিসটা সবাই এমন আপন করে নিচ্ছে। এবং আমার কাছে বিজ্ঞ থাকবে এগুলো নিয়ে খুব বেশি ঘাটাঘাটি দরকার নেই, তারা ছাদের উপরই তো আছে, ঘরে তো আসছে না। যদি ঘরে চলে আসে তখন একটা স্টেপ নিয়ে যেতে পারে। আচ্ছা, এখন আমরা যার কাহিনীটা পড়ছি তার নাম লাবণী। তিনি লিখে পাঠিয়েছেন আমাদের, আমার দাদা বাসায় থাকতাম তখন, তো আমি আর আমার আম্মুরা যে ঘরগুলোতে থাকতাম সেগুলো অনেক আগের, দাদার আমলের। তো আমাদের এই ঘরগুলো ছিল ইটের, কিন্তু উপরে টিন দেওয়া ছিল। টিনের একটু নিচে দিয়ে বাঁশ আর মাটি দিয়ে একটা ছাদের মতো করা ছিল, যেটাকে চাতাল বলতো। আর আমার ওই চাতাল ঘরের ওঠার একটু জায়গা করা ছিল। একদিন রাতে খেয়ে দিয়ে এসে শুয়ে আছি, হঠাৎ দেখি একটা বাচ্চা মেয়ে মুখ বের করে আমার দিকে তাকিয়ে আছে। সে সময় আমি জোরে একটা চিৎকার দিই। আমি আম্মুর কাছে চলে আসি। সেদিন সারা রাত ঘুমোতে পারিনি। ঘুম আসলেই মনে হচ্ছিল কেউ আমার বুকের উপরে উঠে আছে, আর আমি নড়াচড়া করতে পারছি না, এমনকি কথাও বলতে পারছি না। তারপর দিন উঠেই আম্মু সেই ওঠার জায়গাটা বন্ধ করে দেয়। পরে জানতে পারি এরকম আমার চাচাদের সাথে অনেকবার হয়েছে, এবং আমার আম্মুকেও সেই ঘরে অনেকবার এসে নক করতো, দরজা খুলেই দেখতো একটা বিড়াল বা কেউ দাঁড়িয়ে আছে। মানে এটা কিন্তু আরো ভয়ঙ্কর যে একটা কপাট খুলে দেখলি যে কেউ তাকিয়ে আছে, আর দেখা গেল না, আবার মাঝে মাঝে দেখা গেল। মানে এই অমীমাংসিত রহস্যগুলো এটা মানে খুব 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 ভুতুরে। এটা এখানে আপনি থাকেন? এখানে গ্যাসে রান্না করি। এখানে রান্না করেন আপনি? এখানে রান্না করেন আর এখানে ঘুমাই যান। চাচা নিজেও কিন্তু একটা রহস্যময় চরিত্র রাসু, পুরাই। মানে আমার কাছে মনে হয় এই যে সবকিছু আমি তোকে যদি বলি তুই চাচার এই জায়গায় এক রাত থাক, অসম্ভব। মানে এটা কিন্তু হচ্ছে আত্মরক্ষার জন্য চাচা রেখে দেয়। চাচা রেখে দেয়, এটা এটা অনেক পুরনো জিনিস। আত্মরক্ষার জন্য নাম কি? ড্যাগার। ড্যাগার। বাবা অনেক ওয়েট, ভালো ওয়েট। এই যে এরকম করে এরকম করে এরকম করে মারতে হবে? এরকম না, ও জ্যামের সময় মারলে পারে লেগে যাবে। ওটা হলো মানে যখন যার যেভাবে হলো সুযোগ পাওয়া যায়, সুবিধা তার যেরকম সুবিধা হয়, যার যে সুবিধা। লজ্জাতে যে খাবে না, লজ্জা পেয়ে সে। ভাই আপনার কিছু কাহিনী আছে না? আছে ভাই, বাইরে যায় শুনি, চলেন। মানে আনবিলিভেবল, এই জায়গাটাতে একা কিভাবে থাকা সম্ভব? হ্যাঁ, তো কি ধরছে নাকি কেউ? নাম 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 নাম। আমি সেই দুষ্টু রাজাকে খাবো, সেই দুষ্টু রাজাকে আমি মঞ্জুর। এই পড়ে আপনার কাহিনীটা বলেন তাহলে। ঝিনাইদহ টিভি সেন্টারের অপোজিটে যে বাউরটা আছে, একদিন আমি আর আমার ফ্রেন্ড ওই বাউরে নৌকায় করে ঘুরতেছিলাম। ঘুরতে ঘুরতে আমি যখন বৈঠা বাই, তখন বারবার বৈঠাটা আটকে যাচ্ছিল এবং মনে হচ্ছিল নৌকাটা নিচে থেকে কে এইভাবে এভাবে টানছে। তো আমি ভয় পাই, আমার ফ্রেন্ডকে আমি জানাই না, যাতে দুইজনই ভয় পেয়ে একটা বাজে সিচুয়েশন না তৈরি হয়। তো আমি ঘাটে আসি, ওই সময় মাগরিবের আজান দেয়। এবার তাড়াহুড়ো করে নেমে যায় এবং তখন আমার ফ্রেন্ডকে জানাই যে নৌকায় এরকম বৈঠাও আটকে আসছিল এবং মনে হচ্ছিল কে টানছে। তখন উঠতে উঠতে একটা প্রায় অনেক বৃদ্ধ মানুষ, যার চুল দাড়ি সব পাকা, সে আসে। তো আমাদের এলাকায় পানি সংক্রান্ত যে জিনভূত, ওনাদেরকে দূষণ বলা হয়। তো আমি জিজ্ঞাসা করি, চাচা এখানে কি কোনো দূষণ ছিল? সঙ্গে সঙ্গে বামে তাকায় দেখি চাচা নাই, নাই তো নাই। এবার গাললম সব শিউরে উঠলো, আর 5 মিনিটের হাঁটা রাস্তা মনে হলো 3 ঘন্টা যে হাইওয়ের উপরে শুয়ে মানে আপনি যাকে জিজ্ঞেস করতেছিলেন সেই গায়েব, ইভেন রোড একটা। সুতরাং আমার চেনা রোড এরকম না যে সে আরেকটা রোড ছিল, 2টা রোড ছিল, সেই দিকে চলে গেছে। ভাইয়ের একটা ইউটিউবের চ্যানেল আছে, নতুন ওপেন করছে ভাইয়া। তো ইউটিউবের চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখেন। এই বাসায় যিনি থাকেন, ওনার যে সাহস, এটা আসলে মানে প্রেজ ওর্দি। এবং উনি যে কথাটা বলছে আর কি, যে আমাদের আসলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না এক্সেপ্ট আল্লাহর পারমিশন।
সো এটা মানে খুবই আমার কাছে ভালো লাগছে। সো যাই হোক, মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো, মানে এরকম টাইপের বাসাতেও যে একা থাকা পসিবল এটা উনি প্রুফ করছে আর কি। এবং আমার মনে হয় না এখানে আমরা যারা আছি এখানে কেউ কারোর পক্ষেই পসিবল যে এই বাসায় একা থাকা। সো আপনাদের স্টোরিগুলো হচ্ছে আপনারা কমেন্টে লিখে দিন অথবা ইমেল করেন, আর কোন কোন লোকেশনে যাব সেটা অবশ্যই জানাবেন। সো টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই বাই।